Bismillahirrahmanirrahim. Welcome to all from Amin Cadet Academy. Dear students, I hope you all are doing well by the grace of Almighty. This is Mizan sir once again before you after having a long pause. You know, some days ago we had to perform our biggest festivals known as Eid al-Adha. For this reason, I am so late to come to teach some things about our lesson. This is the reason of coming late. From now, I will come before you. After our last class, I have come again to teach you something. Last class, we learned some things about simple complex compound. We learned two rules, how to interchange among the sentences. Today we will learn also some rules how to interchange among these sentences. You have already watched some things on the board. I have written some rules on the board. Just follow the instruction given by me and try to learn some things. If you fall in any problem, to make out the lesson clearly, you all have my phone number. If you call me to make this understand clearly, I will help you talking over mobile phone. So we may start our learning. To make the lesson somewhat easier, I am trying to use Bangla. So please follow me, my dear students. গত ক্লাসে আলোচনার পর আমরা আবার শিখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে। আমরা গত ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দুইটি নিয়ম শিখেছিলাম, দুইটি নিয়ম পড়েছিলাম। আজকে আরও তিনটি নিয়ম এই মুহূর্তে আমি লিখেছি। দেখো, প্রথম নিয়মটা হলো সিম্পল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ টু থাকে, আমরা ইনফিনিটিভ কি ক্লাসে পড়েছিলাম। ইনফিনিটিভ হচ্ছে মূল ভার্বের পূর্বে যখন টু থাকে সেই ভার্বকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। তাহলে আমরা একটা উদাহরণ দিয়েছি, উই রিড বুকস টু গেইন নলেজ। গেইন শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। গেইন শব্দের অর্থ কি? অর্জন করা। তাহলে মূল ভার্বের পূর্বে টু আছে, তাহলে এই গেইনটা হচ্ছে এখানে ইনফিনিটিভ। ইনফিনিটিভ থাকলে কমপ্লেক্স করার সময় আমাদের নিয়মে লেখা আছে সো দ্যাট হবে। কি হবে? কমপ্লেক্স করার সময় সো দ্যাট হবে। তাহলে আমরা এটাকে কমপ্লেক্স করে ফেলি, দেখি। অ্যাকর্ডিং টু রুলস, লক্ষ্য করো, কমপ্লেক্স করি। কমপ্লেক্সের ইনফিনিটিভ টু এর জায়গায় কী হবে? সো দ্যাট। তাহলে আমরা লিখি উই রিড বুকস সো দ্যাট। সো দ্যাটের পরে লেখা আছে আবার সাবজেক্ট উই, তারপরে লেখা আছে ক্যান অথবা কুড। আমরা সবসময় লক্ষ্য রাখবো পূর্বের ক্লজটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড হবে, প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান হবে। আমরা এটা অবশ্যই লক্ষ্য রাখব। তাহলে এটা আমরা বই পড়ি যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি। চিরন্তন সত্য সবসময় প্রেজেন্ট টেন্স হবে। তাহলে আমরা ক্যান ইউজ করলাম, ক্যান। বাকি অংশ লেখা আছে, এখানে লেখা আছে ভার্ব, বি ফর ভার্ব, গেইন নলেজ। হয়ে গেল কমপ্লেক্স অ্যাকর্ডিং টু রুলস। আমরা কম্পাউন্ড করার সময় লিখব ইনফিনিটিভের জায়গায় অ্যান্ড অথবা অ্যান্ড সো, অ্যান্ড অথবা অ্যান্ড সো। আমরা এটাকে কম্পাউন্ড করে ফেলি, লক্ষ্য করো, কম্পাউন্ড। একইভাবে উই রিড বুকস। এখানে কম্পাউন্ড করার সময় আমরা জানি যে অ্যান্ড বাট অর কনজাংশন হিসেবে আসে। তাহলে টু বা সোদের যাই থাকুক সেই জায়গায় আমরা লিখব অ্যান্ড সো, বা অ্যান্ড লিখলেও হবে, অ্যান্ড সো লিখলাম এবং তাই। উই, এখানে একইভাবে ক্যান আসবে কারণ পাস্ট টেন্স থাকলে কুড হয়। উই ক্যান, বাকি অংশ ভার্ব থেকে গেইন নলেজ। তাহলে আমরা প্রথম রুলসটা আমাদের কমপ্লিট হয়ে গেল। উই হ্যাভ লার্নড দ্য ফার্স্ট রুলস। নাও উই ক্যান গো টু সেকেন্ড রুলস। দেখো, এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের আশা করি যে ভার্বের আগে টু ছিল, ভার্বের আগে টু থাকলে সেই ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ থাকলে কমপ্লেক্স করার সময় সো দ্যাট হবে, টু এর জায়গায় সো দ্যাট হয়েছে। আবার লেখা আছে পুনরায় সাবজেক্ট ক্যান অথবা কুড, প্রেজেন্ট টেন্সের জন্য এখানে ক্যান আসলো, বাকি অংশ। কম্পাউন্ড করার সময়ও একইভাবে দেখো যে উই রিড বুকস সো দ্যাট বা টু যাই থাকুক তার ওই জায়গায় আসবে কি অ্যান্ড সো, তারপর পুনরায় সাবজেক্ট নিয়ম অনুযায়ী যে পুনরায় সাবজেক্ট লেখা আছে কম্পাউন্ডে, পুনরায় সাবজেক্ট লেখা আছে, তারপরে ক্যান অথবা কুড, প্রেজেন্ট টেন্সের জন্য ক্যান,
তারপরে ভার থেকে বাকি অংশ। ঠিক আছে, আমরা সেকেন্ড রুলসটা আমরা জানবো। লক্ষ্য করো দ্বিতীয় নিয়মে আমাদের কি লেখা আছে। সেকেন্ড রুলসে দেখো এখানে লেখা আছে বাই প্লাস জিরান্ট। জিরান্ট আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয়। জিরান্ট কীভাবে হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয়। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আমরা একটা রুলস লিখি, এক্সাম্পল লিখি। দেখো সিম্পল, বাই রিডিং বুকস you can gain knowledge. দেখো একটা নিয়ম লিখলাম আমরা যে বাই প্লাস জিরান্ট। কমপ্লেক্সের এখানে লেখা আছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আমরা বেসিক আলোচনায় পড়েছিলাম শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজটাই চেঞ্জ হয়। আমরা সিম্পল করি, কমপ্লেক্স করি, কম্পাউন্ড করি। প্রিন্সিপাল ক্লজ কখনো চেঞ্জ হয় না। যেমন এই যে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এই ক্লজের মধ্যে কিন্তু আমরা টাচও করতে পারবো না, সেটা সিম্পল করি বা কমপ্লেক্স করি বা কম্পাউন্ড করি। কাজেই আমাদের এই যে সাব কনজাংশনটা বসাবো কোন অংশের মধ্যে? আমাদের এই অংশের মধ্যে বসাইতে হবে, কারণ এই ক্লজটা চেঞ্জ করা যাবে না। তাহলে একইভাবে রুলস অনুযায়ী এটা আমরা লক্ষ্য করি। দেখো ইফ নিলাম প্রথমে, কমপ্লেক্স করি আমরা এটাকে, কমপ্লেক্স ইফ নিলাম প্রথমে, ইফ তারপরে কী লেখা আছে? সাবজেক্ট। পুরো সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় সাবজেক্ট আছে ইউ, ইফ ইউ। তারপরে দেখো ভার্ব, আমরা ভার্ব দেবো টেন্স অনুযায়ী। পরের ক্লোজটা লক্ষ্য করবো, ক্যান হলো প্রেজেন্ট টেন্স, তাহলে ভার্বেরও প্রেজেন্ট ফর্ম হবে এখানে রিড বুকস, কমা বাকি অংশ ইউ ক্যান গেইন নলেজ। লক্ষ্য করো এই যে তারপরে বাকি অংশ লেখা ছিল, আমরা বাকি অংশ লিখেছি। আবার একইভাবে কম্পাউন্ডে লক্ষ্য করো, সাবজেক্ট এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, এই জন্যই রাখছি সাবজেক্ট হতেও পারে নাও হতে পারে। আমরা একটু ক্লিয়ার করে নিই যে কখন সাবজেক্ট হবে কখন হবে না। দেখবা পরের ক্লজটার সাবজেক্ট যদি ইউ থাকে সেক্ষেত্রে সাবজেক্ট হবে না, কারণ ইউ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট উজ্জ্ব রাখা যায়, সেটা হচ্ছে ইউ। কিন্তু অন্য কোনো সেন্টেন্সের ক্ষেত্রে মানে অন্য কোনো সাবজেক্ট উজ্জ্ব রাখা যায় না, ইউকে উজ্জ্ব রাখা যায় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, অন্য কোনো সাবজেক্টকে কী করা যায় না? উজ্জ্ব রাখা যায় না। কাজে যদি সাবজেক্ট ইউ হয়, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট দিতে হবে না, আমরা উজ্জ্ব রাখবো। কিন্তু অন্য কোনো সাবজেক্ট হলে আমাদের দিতে হবে। যেমন সেন্টেন্সটা এরকম থাকতে পারতো, আমরা লিখে তারপরে বোঝাচ্ছি, কম্পাউন্ড করে নেই আমরা। এখানে যেহেতু ইউ আছে আমরা এটাকে উজ্জ্ব রাখবো প্রথম ক্লজে। কম্পাউন্ড শুরুতেই সাবজেক্ট না হয়ে মূল ভার্ব হবে, কারণ এখানে পুরো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে ইউ, এই জন্য এটাকে আমরা উজ্জ্ব রাখবো। এই জন্য লিখলাম রিড বুকস। এখানে দেখো লেখা আছে মূল ভার্ব থেকে বাকি অংশ। এখানে আরেকটা কথা লাগছে, দ্বিতীয় ক্লজের পূর্বে অ্যান্ড হবে। এই যে দ্বিতীয় ক্লজ, এটার পূর্বে কিন্তু অ্যান্ড হবে, কনজাংশন আনতে হবে কি? অ্যান্ড ইউ ক্যান গেইন নলেজ। এখানে আমরা যে কথাটা বললাম যে সাবজেক্ট যদি বাদ অন্য কিছু থাকতো, যেমন এরকম থাকতে পারতো, ইফ উই থাকতে পারতো, ইফ না থেকে যদি উই থাকতো, ইফ উই রিড বুকস উই ক্যান গেইন নলেজ, তাহলে লিখতে হইতো যে উই রিড বুকস অ্যান্ড উই ক্যান গেইন নলেজ। অর্থাৎ তার প্রথম অংশেও সাবজেক্ট দিতে হইতো, আমাকে প্রথম অংশেও কী করতে হইতো? সাবজেক্ট দিতে হইতো। তাহলে নিয়ম অনুযায়ী এটাও তোমাদের ক্লিয়ার হওয়ার কথা। দেখো এখানে লেখা আছে যে বাই প্লাস জিরান্ট ভার্বের সাথে আইএনজি, বাই রিডিং বুকস ইউ ক্যান গেইন নলেজ। কমপ্লেক্স আমরা দেখলাম যে ইফ ব্যবহার করছি, তারপরে সাবজেক্ট নিছি, পুরো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ছিল ইউ, তারপরে ভার্ব, এখানে ক্যান প্রেজেন্ট টেন্স, এই জন্য ভার্ব আসলো রিড, প্রেজেন্ট টেন্স আসলো, আর রিডের পাস্ট ফর্ম একই আমরা জানি। তারপরে বাকি অংশ কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট ছিল ইউ, আমরা ইউ উজ্জ্ব রাখতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স করে, এজন্য আমরা লিখলাম রিড বুকস অ্যান্ড দ্বিতীয় ক্লজের পূর্বে লেখা আছে অ্যান্ড হবে, এবং দ্বিতীয় ক্লজ বাকি অংশ লেখা আছে। এই নিয়মটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে থার্ড নিয়ম যেটা লেখা আছে সেই অনুযায়ী আমরা প্রয়োগটা শিখে নেই। দেখো থার্ড লেখা আছে একই রকম প্রায়, উইথাউট প্লাস জিরান্ট দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখবো, এটার প্রয়োগটা আমরা শিখে নেব। উইথাউট প্লাস জিরান্ট দিয়ে কীভাবে হয়। একইভাবে যেমন যদি এরকম লিখি, একটু ব্যতিক্রম লিখি, উইথাউট ফলোয়িং দ্য রুলস, উই ব্যবহার করলাম। উই ক্যান নট সলভ
ইট। আচ্ছা দেখো লেখা আছে উইথআউট ফলোয়িং দ্য রুলস উই ক্যান নট সলভ ইট। এখানে উইথআউট প্লাস জিরান্ট, জিরান্ট তো আমরা ক্লিয়ার করে নিলাম যে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। সেটাই আমরা, এটা সিম্পল সেন্টেন্স আছে, আমরা এটা আছে কি সিম্পলি, সিম্পলি আমরা কমপ্লেক্স করে নেই, কমপ্লেক্স করে নেই, কমপ্লেক্স করে নেই। কমপ্লেক্সটা আমরা শিখব যে নিয়ম অনুযায়ী ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ অথবা আনলেস প্লাস সাবজেক্ট। ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ মানে এরকম যে ইফ সাবজেক্ট নিয়ে আসি, সাবজেক্ট কি আছে উই, নেগেটিভ। এটা হলো ক্যান নট হলো প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে ফলো যদি আনি, ফলোইংয়ের প্রেজেন্ট ফর্ম কি ফলো, ইফ উই ফলো যদি করি তাহলে হয়ে যাচ্ছে অ্যাফার্মেটিভ। আমরা ভার্বের বেস ফর্ম থাকলে আমরা জানি নেগেটিভ করার সময় সাহায্যকারী ভার্ব না থাকলে ডু ভার্বের সাহায্য নিতে হয়, আর প্রেজেন্ট ফর্মের জন্য সাহায্যকারী ভার্ব আসবে ডু নট। তাহলে ইফ উই ডু নট ফলো আসবে, ডু ভার্বের ব্যাপারে সবসময় ভার্বের বেস ফর্ম ইফ উই ডু নট ফলো দ্য রুলস, তারপরে কমা সেকেন্ড ক্লজ উই ক্যান নট সলভ ইট, হয়ে গেল কমপ্লেক্স। কম্পাউন্ডে আসি একইভাবে, কম্পাউন্ডে লক্ষ্য করো সাবজেক্ট ব্রেকেটে আছে, আমরা জানি ইউ যদি থাকে সেক্ষেত্রে সাবজেক্ট হয় না, উজ্জ্ব রাখা যায়, কিন্তু অন্য কোনো সাবজেক্ট হলে কী করতে হয়, দিতে হয়। অন্য কোনো সাবজেক্ট হলে কি উই মাস্ট হ্যাভ টু ইউজ ইফ উই ফাইন্ড অ্যানাদার সাবজেক্ট except you, because we cannot keep any kinds of subject silent without you. In imperative sentence we can keep you silent, another subjects cannot be kept silent. For this reason we have to use the subject if the subject becomes another subjects, other subjects without you. Okay, listen to me. এখানে দেখো সাবজেক্ট হিসেবে আছে উই, আমাদের ব্যবহার করতে হবে। এখানে আমরা আমাদের অবশ্যই সাবজেক্টটা নিতে হবে, তারপর মূল ভার্ব ব্যবহার করতে হবে। উই এখানে কম্পাউন্ড করব আমরা, দেখো লেখা আছে কি উইথআউট ফলোয়িং দ্য রুলস, লেখা আছে কি উইথআউট ফলোয়িং দ্য রুলস মানে নিয়মগুলো অনুসরণ করা ছাড়া আমরা কি করতে পারবো না, এখানে সমাধান করতে পারবো না। তাহলে লিখতে হবে কি, এখানে অ্যাসার্টিভ করার সময় আসলে এই সাবজেক্ট দিলে আমাদের শুড ব্যবহার করলে সেন্টেন্সটা সুন্দর হয়। শুড ব্যবহার করলাম আমরা, উই শুড ফলো দ্য রুলস। শুড ব্যবহার করলে জিনিসটা একটু শ্রুতিমধুর হয়, সুন্দর হয়। আমরা দেখো লেখা আছে মূল ভার্ব থেকে বাকি অংশ দ্বিতীয় ক্লজের পূর্বে কি হয়, অর হয়। এই জন্য ক্লজটির পূর্বে আমরা অর ব্যবহার করলাম, তারপরে দ্বিতীয় বাক্য ব্যবহার করব, অর উই ক্যান নট সলভ ইট। এই তো হয়ে গেল। আমরা যে কোনো সেন্টেন্স সরাসরি মানে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমরা যদি শুড ব্যবহার করি তাহলে জিনিসটা সুন্দর হয়, যে কোনো জিনিস ক্লিয়ার হয়। তাহলে দেখো এগুলাকে কিন্তু আবার পূর্বের সিম্পল সেন্টেন্সেও আমরা নিতে পারবো এই নিয়মগুলো অনুসারে। যেমন টু, ইনফিনিটিভ টু মানে হচ্ছে টু এর পরে সবসময় মূল ভার্ব বসবে, টু এর পরে সবসময় কী হবে, মূল ভার্ব বসবে। তাহলে এই তিনটা নিয়ম তোমরা যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই তোমরা এই নিয়মগুলো অনুসারে, এই নিয়ম অনুসারে যে সেন্টেন্সগুলো পাবে তোমরা সেই সেন্টেন্সগুলো সমাধান তোমরা করতে পারবে। তারপরে আমি তোমাদেরকে বলেছি যে যদি কোনো সমস্যা হয় আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কাছে আছে, তোমরা ফোন করলে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব, ঠিক আছে। আজকে তোমাদের যে নিয়মগুলো পড়ালাম সেগুলো তোমরা ভালো করে দেখবে এবং না বুঝলে অবশ্যই বলবে। ইফ ইউ হ্যাভ এনি কাইন্ডস অফ প্রবলেম টু মেক আউট দিস rules, you must try to contact with me over mobile phone. I must try to help you, and I think that you will try to watch the class taken by me at this moment. Up to the time I wish for the betterment of all the students and try to learn some things at home. Okay, thank you so much.